হ্যালো এভরিওয়ান, আমি মধুমিতা। আজকে চলেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে দেখাবো ব্রা কাট ব্লাউজ পুরো সেলাই A to Z দেখাবো। কারণ এখানে কিন্তু আমি সামনের পার্ট পেছন পার্ট দুটোই দেখাচ্ছি, তো একদম স্কিপ না করে শেষ অবধি দেখুন। আর হ্যাঁ, আপনি যদি এই ব্লাউজটাই ড্রয়িং আর কাটিং এর ভিডিও দেখতে চান তাহলে কিন্তু ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট দেখতে হবে। সেই লিঙ্কগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখানে গিয়ে দেখে নেবেন, অথবা কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে দেখে নিতে পারেন। তো অবশ্যই সেই ভিডিওগুলো দেখবেন, কারণ সেই ভিডিওগুলো দেখলে কিন্তু আপনি সব সাইজের জন্য ব্লাউজ তৈরি করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আমি পেছন পার্টটা কাটিং করে নিয়েছি, মানে গলা শেপটা কাটিং করে নিয়েছি। দেন করতে হবে টেকেন। তো টেকেনের জন্য এরকম ভাবে এটা ভাঁজটা করে নিতে পারেন। গোড়ার দিক থেকে এই ফিটিংস লাইন অবধি এরকম ভাবে ভাঁজ করবেন। ভাঁজ করে যেটা মিডিল বেরোবে সেখানে একটা কাট চিহ্ন দিয়ে নিন। যেখানে কাটটা দেবেন সেটাই হলো টেকেনের দাগ। এখানে আর এক্সট্রা কোনো মাপ নিতে হবে না, এরকম ভাবে করলে কিন্তু এটা পুরো পারফেক্ট ভাবে হয়ে যাবে। তো উপরে দাগটা দিলাম, এবার নিচেও একই রকম ভাবে দাগটা দিয়ে নিচ্ছি। দুদিকেই দাগ দিয়ে দিলাম, মানে লাইনিং এর দুদিকে দাগ দিয়ে দিলাম। দেন এই যে গলার শেপটা আছে, গলার শেপটা মানে একদম গলার শেপটা পুরো সেলাই করে নিয়েছি, যাতে করে লাইনিং আর কাপড় এদিক ওদিক না হয়ে যায়। এবার টেকেনে যে দাগটা দিয়েছিলাম সেই দাগ দুটো স্ট্রেট লাইন টানতে হবে। তো এরকম ভাবে লাইন টানবো। তো কতটা দেবেন, মানে এই টেকেনের লম্বাটা কতটা হবে? তো টেকেনের লম্বাটা আপনি 4.5, 5, 4.5 বা 3.5 যেমন ইচ্ছা রাখতে পারেন, ঠিক আছে? তো এখানে আমি রেখেছি 4.5 ইঞ্চি, মানে 4 থেকে 75, 2 লাইন কম 5, ঠিক আছে? রেখেছি লম্বা। এবারে চওড়াটা কতটা নেবো? হাফ ইঞ্চি, হাফ ইঞ্চি করে 1 ইঞ্চি। কারণ যখন আমি এটা ড্রয়িং করেছিলাম তখন কিন্তু 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম টেকেনের জন্য। সেই কারণে মিডিলের দাগ থেকে এই দিকটায় হাফ ইঞ্চি আর ওই দিকটায় হাফ ইঞ্চি, হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে 1 ইঞ্চি টেকেন দিয়েছি। এবারে উপরের দাগের সঙ্গে এরকমভাবে ম্যাচ করে নিচ্ছি। তো একই রকম ভাবে দুদিকে দেখুন দাগ দিয়ে নিয়েছি, মানে টেকেনের দাগ দিয়ে নিয়েছি। দিয়ে মিডিলে যে দাগটা আছে সেই দাগটাতে এরকম ভাবে ভাঁজ করে যে কোনো একদিক থেকে এরকম ভাবে সেলাই করে নিতে হবে। তো দাগটা দেখতে পাচ্ছি, সেই দাগের উপর দিয়ে জাস্ট এটা সেলাই করে নিতে হবে। তো এইটা গেল নিচের টেকেন। দেখুন টেকেনটা হয়ে গেল। নিচে ডবল সেলাই, উপরে ডবল সেলাই, পারলে পুরোটাই ডবল সেলাই করতে পারেন, ঠিক আছে? তো এরকম ভাবে কিন্তু আমি দুদিকে দেখুন টেকেনটা করে নিয়েছি। এই হলো দুদিকে টেকেন। এখনের জন্য এই টেকেনটা করে নিলাম। পরে আচ্ছা, এবারে লাগাবো কোমর পট্টি। তো কোমর পট্টি একটু ভালো করে দেখে নিন যে আমি কি করে লাগাচ্ছি। তো কোমর পট্টি লাগানোর জন্য এখানে আমি লাইনিং দিয়েছি। আপনার কাছে কাপড় বেশি থাকলে কাপড়ও কিন্তু নিতে পারেন, ঠিক আছে? তো লাইনিং এর চড়াটা নিয়েছি আমি 3 ইঞ্চি মতো। এখানে 2.5-3 করতে পারেন। আর হ্যাঁ, এখানে কিন্তু ভাঁজ করেও করতে পারেন। তো আমি এখানে সিঙ্গেল জাস্ট রেখে সেলাই করে নিলাম। নিচ থেকে হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে সম্পূর্ণ সেলাই করলাম। এবারে দেখুন এটা যেহেতু সামান্য একটু রাউন্ড মতো হচ্ছে, সেই কারণে কাট চিহ্ন দিয়ে নিচ্ছি, যাতে করে খুব ভালোভাবে পট্টির কাপড়টা উল্টো দিকে চলে যায়। এবার এটা এরকম ভাবে করে এর উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। আর চাপ সেলাইটা দিচ্ছি পট্টির উপর থেকে, ভুল করে যাতে এটা মেন কাপড়ের উপরে না যায়। শুধুমাত্র পট্টির উপর থেকে চাপ সেলাই দিয়ে নিলাম। দিয়ে এবার এই পট্টির কাপড়টা সম্পূর্ণ উল্টো দিকে নিয়ে আসতে হবে। তো আগে এরকম ভাবে ভাঁজ করবো। দেখুন, আচ্ছা দেখাচ্ছি। প্রথমে একবার ভাঁজ করলাম, তারপরে আরো একবার ভাঁজ করে সম্পূর্ণ পট্টির কাপড়টা উল্টো দিকে চলে আসবে। আসার পরে এবার মেশিনের যে সবথেকে বড় সেলাইটা আছে, মানে 5 নম্বরের সেলাইটা, সেই সেলাইটাতে এই সেলাইটা করে নিলাম, যাতে করে এখানে হাতে সেলাই করে এই মেশিনের সেলাইটা খুলে নিতে পারি খুব সহজেই। তো এখানে পট্টি লাগানো হয়ে গেল। তো এখন যদি এটা থাক, পরে এখানে আবার দড়ি লাগাবো আর গলা পট্টি লাগিয়ে নিব। তো এই হচ্ছে সামনের পার্ট। এবারে আমি দেখাবো সামনের পার্টটা সেলাই করা। তো এই যে কাগজগুলো দেখতে পাচ্ছেন, মানে এই পেপারগুলো থেকে কিন্তু আমি অনেক ব্লাউজ তৈরি করতে পারবো। মানে যতদিন এই পেপারগুলো ঠিক থাকবে ততদিন ব্লাউজ করতে পারবো। কারণ একই সাইজের জন্য হলেও করবো। আর যদি 1-2 সাইজ, মানে 1-2 ইঞ্চি কম থাকে, তখনও কিন্তু একটু সামান্য 2-1 লাইন করে বাড়িয়ে বাড়িয়ে করা যাবে এই পেপার দিয়ে। এই পেপারটা কিন্তু আমার ফর্মা, ঠিক আছে? এই ফর্মা হিসাবেই আমি কিন্তু এটা পরে কাজ করবো। তো এখানে আমি জাস্ট খুলে নিয়েছি। এবারে এগুলো সেলাই করতে হবে। তো আগে আমি এই খাপের পাটটা আছে, খাপের পাটটা কি করে সেলাই করতে হবে সেটা দেখাচ্ছি। তো এখানে দেখুন পয়েন্টটা আচ্ছা, এটা আমি আলাদা করে নিচ্ছি। এরকমভাবে আলাদা করে নিয়েছি। দেন দেখুন এই পেপারটা আমি এর উপরে রেখে ভালো করে দেখিয়ে দিচ্ছি। আগে মিডিলে দাগ দিচ্ছি, মানে যেখানে পয়েন্ট ছিল সেই পয়েন্টের কাছে একটা দাগ দিয়ে দিচ্ছি। এরকমভাবে দাগ দিলাম। এবারে সাইড থেকে কিন্তু, আচ্ছা আগে এই দাগটা দিলাম, তারপর দেখাচ্ছি। আবার এটা রাখছি, মানে পেপারটা রাখছি। দেন এই যে গোল সাইডটা আছে, এই গোল সাইডে কিন্তু একটা দাগ দিতে হবে। সেটা কিরকম ভাবে দিব? এই যে পয়েন্টের দাগটা দেখতে পাচ্ছেন, পয়েন্টের দাগ থেকে 1 ইঞ্চি 2 লাইন উপরে একটা দাগ দিতে হবে। পয়েন্টের দাগটা দেখুন, ভালো করে দেখুন, পয়েন্টের সোজা দাগটা, সেই সোজা দাগটা থেকে 1 ইঞ্চি অথবা 1 ইঞ্চি 2 লাইন উপরে দাগ দিতে হবে। এটা কিন্তু সব সাইজের জন্য ফিক্স, বোঝা গেছে? তো এই দেখুন পয়েন্টের সোজা দাগ, তার উপরে 1 ইঞ্চি 2 লাইন উপরে দাগ দিয়েছি। দাগ দেওয়া হয়ে গেছে। এবারে এইদিকে যে পয়েন্টের এই গোড়ার দিকটায় দাগটা ছিল, সেই দাগটা এখানটায় এই মেন কাপড়ের উপরে তুলে নিচ্ছে। এরকম ভাবে দাগ দিয়ে দিলাম। দিয়ে এই পাশেও দাগ হলো আর ওই পাশেও দাগ আবার হয়ে গেল। এবার এই দাগগুলো ম্যাচ করতে হবে। তো কি করে ম্যাচ করতে হবে সেটা দেখুন। তার আগে যাতে করে কাপড়টা এদিক ওদিক না হয়ে যায়, সেই কারণে কি করব, পিন দিয়ে আমি 2-1টা পিন দিয়ে আটকে নিলাম। দিয়ে এই দাগগুলো ম্যাচ করে নিচ্ছি। তো পয়েন্টের দাগ আর এই যেদিকে হুকের ঘর হবে সেই দিকের দাগের সঙ্গে ম্যাচ করলাম। এবারে ওই দিকটাই সঙ্গে এরকমভাবে ম্যাচ করে নিলাম। একটু হাতের দিকে দেখলে কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো যেরকমভাবে আমি দাগ দিলাম সেই দাগের উপর দিয়ে জাস্ট একটা নর্মালি সেলাই করে নিচ্ছি।
আর যে মিডিলের একদম দাগটা আছে মানে পয়েন্টের মিডিলে সেখানে যাতে তিরছালো না হয়, ঠিক আছে? সামান্য একটু গোল মতো করে সেলাইটা করে নিতে হবে। এই যে দাগের উপর দিয়ে জাস্ট নর্মালি একটা সেলাই করলাম। এবারে কিন্তু যে টেকেনটা আছে সেই টেকেনটা সেলাই করতে হবে। সেটা কি করে করবে দেখুন। এই যে এটা হলো। এবার এই টেকেনটা এরকম ভাবে মধ্যে থেকে ভাঁজ করব। ভাঁজ করার পরে এটা সেলাই করে নিতে হবে 1/2 ইঞ্চি গ্যাপ দিয়ে। এটা একদম সমান করে রাখবেন, দেখুন রেখেছি। এবারে 1/2 ইঞ্চি গ্যাপ দিয়ে এটা সেলাই করে নিতে হবে। আর এটা একবারে উপরের সঙ্গে কিন্তু ম্যাচ করবেন না, আস্তে আস্তে মানে একদম সরু করে আস্তে আস্তে করে ম্যাচ করতে হবে, ঠিক আছে? একবারে ম্যাচ করলে কিন্তু খাপটা খুব তিছালো হয়ে যাবে, তেচ্ছালো হয়ে যাবে। এরকম ভাবে ডবল সেলাই করে এই টেকেনটা আমি সেলাই করে নিলাম। তো এই টেকেনটা সেলাই করা হলো, তারপরে আমি এখানে খাপটা দেখাচ্ছি। দেখুন একটা টেকেন সেলাই করার পরে খাপটা কিন্তু জাস্ট আমার এরকম ভাবে হয়েছে, কিন্তু এখানে আরো একটা সেলাই করতে হবে। যেই সেলাইটা আমি সব থেকে প্রথমে করেছিলাম মানে দাগের উপর দিয়ে, চকের দাগের উপর দিয়ে, সেই দাগটার উপর দিয়ে কিন্তু সেলাইটা করতে হবে। আচ্ছা, এখানে যাতে হুকের ঘরটা বড় না হয়ে যায় সেই কারণে সামান্য একটু টেকেন দিয়ে দিচ্ছি, প্রায় 1 লাইন করে, 1 লাইন অথবা 2 লাইন করে 1/2 ইঞ্চি দিতে পারেন। তো যেই দাগটা আমি চকের দিয়েছিলাম সেই দাগটার উপর দিয়ে সেলাই করে নিচ্ছি। শুধুমাত্র 1 লাইন গ্যাপ দিয়ে সেলাইটা করছি, মানে শুধুমাত্র সেলাইটা যেটা প্রথমে সেলাই করেছিলাম সেই সেলাইটা যাতে ঢেকে যায়, ঠিক আছে? এই যে দাগটার পাশে দেখতে পাচ্ছেন সেই দাগটাই কিন্তু আমি এখন সেলাই করছি এরকম ভাবে। এই যে আর এদিকে সামান্য একটু টেকেনে যে দাগটা দিয়েছি সেই দাগ বরাবর কিন্তু সেলাইটা আমি করে নিচ্ছি, সামান্য একটু টেকেন দিয়েছি। এতে করে কি হবে, হুকের ঘর যে হয় মানে লম্বাটা একটু কমে যাবে, না হলে দেখবেন একটু বেশি মনে হয়। তো এই টেকেনটা কিন্তু কম্পালসারি না, এটা আপনি করতে পারেন অথবা নাও করতে পারেন, ঠিক আছে? দিয়ে এই খাপটা কিন্তু আমার হয়ে গেল। এখানে একটা সেলাই দিলেই পুরো পারফেক্ট ভাবে হয়ে যায়। তো এই হলো খাপটা। এবার এটা আমি খুলে দেখাই। এই যে দেখুন এখানে খাপটা পুরো রেডি হয়ে গেল, বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে? তো এই গেল খাপটা। এবার এই খাপটা কিন্তু এস পার্টের সঙ্গে অ্যাটাচ করতে হয়, এস পার্টের সঙ্গে অ্যাটাচ করতে হবে। তো সেটা হচ্ছে এইটা এস পার্ট, মানে হচ্ছে এটা এস এর মতো দেখতে, সেই কারণে এস পার্ট, এটা কিন্তু মেন পার্ট, ঠিক আছে? তো এটা আমি কি করেছি, নিচে রেখেছি লাইলিং, উপরে রেখেছি মেন কাপড় দিয়ে, এটাকে পিন দিয়ে আটকে নিয়েছি যাতে করে এদিক ওদিক না হয়ে যায়। এবার সেলাই করতে হবে, মানে জয়েন্ট করতে হবে। কি করব, এরকম ভাবে সোজা পাটের উপরে সোজা পাট রাখতে হবে, আর অবশ্যই ওপর থেকে সেলাই করবেন, ঠিক আছে? মানে জয়েন্টটা করতে হবে ওপর থেকে। যখন এই ব্রাকার ব্লাউজ করবেন, যে সে যেমন নিয়মেরই করুন না কেন, ওপর থেকে সেলাই করবেন। এতে করে গলাটা কিন্তু পারফেক্ট ভাবে হয়ে যাবে, নাহলে কিন্তু কম বেশি হয়ে যায় অনেক সময়, ঠিক আছে? সেই কারণে উপর থেকে করবেন, আর অবশ্যই সোজা পাটের উপরে সোজা পাট রাখবেন আর ধরে ধরে করবেন। আর এখানে একদম টেনে টেনে করবেন না, এতে করে কি হবে, কাপড় কিন্তু কম বেশি হয়ে যাবে। জাস্ট নর্মালি বসিয়ে বসিয়ে এই সেলাইটা জাস্ট করে নিতে হবে। তো দেখুন আমার একদম পুরো সেম টু সেম হয়ে গেছে, ঠিক আছে? এবারে কি করবো, ডবল সেলাই কিন্তু করে নিতে হবে। এই ডবল সেলাই কিন্তু মাস্ট। তো যেই সেলাইটা করলাম তার উপর দিয়ে আরো একটা সেলাই করে নিলাম। তো এখানে কি হলো, ডবল সেলাই হয়ে গেল, মানে একবারে পুরো ভালোভাবে হয়ে গেল। তো এই গেল খাপটা। এবারে কিন্তু বেল্টের পার্টটা অ্যাটাচ করতে হবে। তো বেল্টের পার্টটা অ্যাটাচ করতে কিন্তু একটা নিয়ম আছে, সেটা আমি দেখাবো এখনই। তো এই হচ্ছে বেল্টের পার্ট। তো বেল্টের পার্টটা এখানে খুলে নিচ্ছি, মানে দুদিকের যেহেতু আছে তো একদিকের আমি নিয়ে নিচ্ছি। দেন এখানে পিন দিয়ে আটকে নিচ্ছি যাতে করে একসঙ্গে আটকে থাকে, মানে লাইলিং এর কাপড়টা আর মেন কাপড়টা। এরকম ভাবে দেখুন পিন দিয়ে আমি আটকে নিচ্ছি ভালো করে, তারপরে এটা আমি সেলাই করে দেখাবো। আচ্ছা, এই গেল বেল্টের পাটটা। এরকম ভাবে কিন্তু এটা হবে। এবার সেলাই করতে হবে বেল্টের পাটটা এই সোজা দিক থেকে, মানে সোজা দিক বলতে সোজা পাটের উপরে সোজা পাট রাখবে না, যেখানে হুকের ঘর হয় সেই দিক থেকে কিন্তু শুরু করবে, ঠিক আছে? শুরু করতে হবে। আর এখানে দেখুন বেল্টের পাটটা প্রায় 2 থেকে 3 লাইন মতো বাড়তি রাখলাম। এই বাড়তিটা কিন্তু আপনাকে রাখতেই হবে, না হলে কিন্তু কম বেশি হয়ে যাবে। তো অবশ্যই যখন শুরু করবেন তখন এই বেল্টের পাটটা, শুধুমাত্র বেল্টের পাটটা 2 থেকে 3 লাইন বাড়তি রেখে তারপরে নিচের কাপড়ের সঙ্গে ম্যাচ করে রেখে দেবেন, ঠিক আছে? দিয়ে এর উপর থেকে সেলাইটা করে নিচ্ছি। তো দেখুন এখানে বেল্টের পার্টটা অ্যাটাচ হয়ে গেল। এবারে যেহেতু এটা একটু রাউন্ড মতো আছে সেখানে কাট চিহ্ন দিয়ে নিলাম। এতে করে কি হবে, সম্পূর্ণটা খুব ভালোভাবে এটা সোজা দিকে চলে আসবে। হয়ে গেল। এবার এখানে চাপ সেলাই দিতে হবে। তো ভিতরে যে বাড়তি কাপড়টা থাকলো মানে সেলাইয়ের কাপড়টা, সেটা কিন্তু নিচের দিকে আছে, মানে সেই কোমর পট্টি নিচের দিকে, ঠিক আছে? দিয়ে এই কোমরের বেল্টটা দেখুন পাশাপাশি দুটো সেলাই করে নিচ্ছি। এটা পট্টি না, এটা বেল্ট। এটা সেলাই করে নিলাম। তো এখানে বাড়তি নিয়েছিলাম, বাড়তি নেওয়ার কারণে দেখুন এই যে সমান করে হয়েছে হুকের ঘর যেটা বলেন, সেটা কিন্তু সম্পূর্ণ একদম স্ট্রেট হয়ে গেছে। তো এখানে শুধুমাত্র যে বাড়তিটা নিয়েছিলাম 3 লাইন, সেইটুকু শুধু দেখুন কেটে বাদ দিয়ে দিচ্ছি। তো এতে করে কি হলো, সমানভাবে হয়ে গেল। তো এরকম ভাবে কিন্তু করতে হবে, মানে 2 থেকে 3 লাইন বাড়তি রেখে তারপরে কিন্তু জয়েন্ট করতে হবে বেল্টটা, ঠিক আছে? তো এই গেল একদিকের পার্ট, আর এটা হলো আরেক দিকের পার্ট। দুটো পার্ট আমি একসঙ্গে দেখাচ্ছি। খাপটা কিন্তু খুব পারফেক্ট ভাবে হয়ে গেছে, ঠিক আছে? তো এই গেল 2 দিকের খাপ। তো আমি একদিকে দেখালাম কারণ দুদিকে দেখালে কিন্তু ভিডিওটা বড় হতো, সেই কারণে একই রকম ভাবে কিন্তু দুদিকের করে নিতে হবে। আচ্ছা, এখানে হুকের ঘর যেটা হয় সেটা দেখে নেবেন মাপ করে। যদি একটু বেশি বড় বড় মনে হয় তাহলে কি করবেন, এখান থেকে সামান্য একটু 2 থেকে 3 লাইন মতো এরকম ভাবে কেটে দিবেন। দিলে কি হবে, একদম পারফেক্ট ভাবে হয়ে যাবে।
বেশি না, প্রায় 2 থেকে 3 লাইন। যদি বড় মনে হয় তারপরে, নাহলে কিন্তু কাটতে হবে না, ঠিক আছে? তো আমি দুদিকেরই জাস্ট একটু করে কেটে নিলাম। এবারে করব হুক পট্টির যেই ঘরটা হয় সেটা। তো সেখানের জন্য আমি নিয়েছি 4 ইঞ্চি চওড়া মেইন কাপড় আর 4 ইঞ্চি চওড়া লাইলিং। তো নিচে সবার নিচে আছে লাইলিং, তার উপরে আছে মেইন কাপড় আর উপরে রেখেছি ব্লাউজটা। ঠিক আছে? তো একটার সঙ্গে একটা ম্যাচ করে নিচ থেকে অথবা উপর থেকে সেলাই করলেই হবে। তো 1/2 ইঞ্চি গ্যাপ দিয়ে মানে সাইডে 1/2 ইঞ্চি গ্যাপ দিয়ে এটা সেলাই করে নিচ্ছি। এটা আবার বলেছি 4 ইঞ্চি চওড়া নিয়েছিলাম আমি এই পট্টিটা, ঠিক আছে? মানে হুক পট্টির জন্য যেই কাপড়টা হয় সেটা 4 ইঞ্চি চওড়া। এখানে মেইন কাপড়ও নিয়েছি আর আমি লাইনিংও নিয়েছি। তো মেইন কাপড় বেশি থাকলে পরে মেইন কাপড়ের ডবল করে এখানে দিতে পারেন। তো এরকমভাবে আমি সেলাইটা করলাম। এবারে কিন্তু এটা মুড়ে সোজা দিকের উপরে রেখে সেলাইটা করতে হবে। তো কিভাবে মুড়ছি একটু ভালো করে দেখুন। প্রথমে একবার মুড়লাম, তারপরে আরেকবার মুড়ে একদম যেই সেলাইটা এখন করলাম সেই সেলাইয়ের উপরে রেখে এর উপর থেকে সেলাইটা করতে হবে। এই যে। তো এই জায়গাটা একটু ভালো করে দেখলে কিন্তু বুঝতে পারবেন, ঠিক আছে? যাতে করে কম বেশি না হয়। তো একটু ভালো করে দেখবেন, বুঝতে পারবেন। এখানে কিন্তু শুধুমাত্র 1/2 ইঞ্চি গেল সেলাই মার্জিনের জন্য, ঠিক আছে? তো এইটা একটা সেলাই করলাম, এটা কিন্তু একদম ধার থেকে সেলাই করলাম, মানে সেই পট্টিটা মোড়ার পরে পট্টির একদম ধার থেকে সেলাই করলাম। আর অবশ্যই এখানে 2 থেকে 3টা সেলাই দিয়ে নেবেন। তো 3টা সেলাই দিলে কিন্তু পুরো পারফেক্ট ভাবে হয়ে যায়। তো এখানে আমি পাশাপাশি দুটো দিলাম আর একটা একদম একদম সব থেকে ধারে দিয়ে দিলাম। তো এখানে টোটাল আমি 3টে সেলাই করে নিলাম। তো আপনারা অবশ্যই 3টে সেলাই দিয়ে পারলে করে নেবেন। তো এই হলো হুক পট্টির জন্য ঘরটা। এবার হুকের জন্য করব, ঠিক আছে? তো হুকের জন্য এখানে কাপড় নিচ্ছি, মানে লাইলিং আর মেইন কাপড় নিচ্ছি 3 ইঞ্চি চওড়া করে। আর লম্বাটা নিচ্ছি যতটা লাগবে তার থেকে সামান্য একটু বেশি, মানে 1 ইঞ্চি মতো একটু বেশি নিলেই হবে। তো দুটো একসঙ্গে রেখেছি, দিয়ে এটা ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করার পরে উপর থেকে এটা সেলাই করে নিচ্ছি। তো অবশ্যই 1/2 ইঞ্চি গ্যাপ দিয়ে এটা সেলাই করতে হবে এরমভাবে। তো এখানে একটা এরমভাবে সেলাই করলাম। এখানে 3 ইঞ্চি চওড়া নিতে পারেন। এই যে মানে পট্টির কাপড়টা নিলাম, এটা 3 ইঞ্চি নিতে পারেন অথবা 2.5 ইঞ্চি নিলেও কিন্তু হয়। তো এর উপর থেকে এবারে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। চাপ সেলাই দিলে খুব ভালোভাবে এই পট্টিটা উল্টো দিকে চলে যাবে। তো চাপ সেলাইটা দেওয়া হয়ে গেলে এবার দেখুন সম্পূর্ণ পট্টির কাপড়টা এরকমভাবে উল্টো দিকে নিয়ে চলে আসছি। এবার এখানে মেশিনের বড় সেলাইটা করছি, যাতে করে এখানে হাতে সেলাই দেওয়ার পরে এই মেশিনের সেলাইটা খুলে নিতে পারি। তো মেশিনের বড় সেলাইটা দিয়ে সেলাইটা করে নিলাম। দিয়ে উপরে নিচে যদি বাড়তি এরকমভাবে কাপড় থাকে তাহলে সেটা কেটে বাদ দিয়ে দিবেন। দিয়ে এখানে কি হলো, হুকের ঘর হয়ে গেল। এবার কোমর পট্টিটাও লাগিয়ে নিতে হবে। তো যেমন ভাবে পেছন পাটে কোমর পট্টি লাগিয়েছিলাম এখানে কিন্তু একই রকম ভাবে লাগিয়ে নিতে হবে। সবার প্রথমে একটু বাড়তি রেখে সেলাই করে নিলাম 1/2 ইঞ্চি গ্যাপ দিয়ে, দেন কাট চিহ্ন দিয়ে নিয়েছি। এবার এর উপর থেকে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। চাপ সেলাই দেওয়ার পর এটা জাস্ট ডবল ভাঁজ করে মুড়ে সেলাই করে নিতে হবে, যাতে করে পট্টির সম্পূর্ণ কাপড়টা এই উল্টো দিকে চলে আসে, ঠিক আছে? দিয়ে এখানে এই যে হুকের পট্টি ছিল সেখানটায় কিন্তু এরকম ভাবে মুড়ে নিয়েছি, যাতে করে বাড়তি কাপড় বেড়ে না থাকে। তো এরকম ভাবে আমি পট্টিটা করে নিয়েছি, মানে কোমর পট্টি করে নিয়েছি। আর দুটো পাটেই কিন্তু কোমর পট্টি লাগিয়ে নিয়েছি। তো কোমর পট্টি লাগানোর পরে এরকমভাবে ম্যাচ করে দেখে নেবেন যে আপনার হুকের ঘরটা দুটো পাটেরই ঠিক আছে কিনা। তো আমার একদম পারফেক্ট আছে। এবারে কি করব, এই যে পেছন পাট আছে, পেছন পাটের সঙ্গে সামনের পাট অ্যাটাচ করতে হবে। তো অ্যাটাচ করার জন্য এই ফুট লাইন আমি সেলাই করে নিচ্ছি। তো একটার উপরে একটা রাখছি, অবশ্যই সোজা পাটের উপর সোজা পাট রাখবেন। দিয়ে 1/2 ইঞ্চি নিচ থেকে একটা দাগ দিয়ে দিয়েছি। এবার সেই দাগের উপর থেকে সেলাই করে নিচ্ছি। এটা হলো ফুট লাইন জয়েন্ট, ঠিক আছে? তো অবশ্যই ফুট লাইনগুলো ডবল করে সেলাই করে নেবেন। তো এই হলো একদিকের ফুট লাইন সেলাই। অবশ্যই একই রকম ভাবে দুই দিকের ফুট লাইন সেলাইটা করে নিতে হবে। তো আমি একদিকে দেখালাম, আরেকদিকে কিন্তু একই রকম ভাবে করে নিতে হবে। তো দুদিকের ফুট লাইন আমার জয়েন করা হয়ে গেছে। এবারে করব কি, গলা পট্টি। তো গলা পট্টি লাগানোর আগে এখানটা আমি একটা দাগ দিচ্ছি, সেটা হলো সেই জয়েন্ট থেকে মানে ফুট লাইনের নিচ থেকে প্রায় 1.5 থেকে 2 ইঞ্চি নিচে দাগ দিবেন, কারণ সেখানে কিন্তু দড়ি দিতে হবে। তো দড়ি দেওয়ার জন্য 1.5 থেকে 2 ইঞ্চি নিচে দাগ দিলে কিন্তু হয়ে যাবে। এবারে দিব গলা পট্টি। তো গলা পট্টির জন্য এখানে 1.5 ইঞ্চি কাপড় নেবেন। 1.5 ইঞ্চিটা কিন্তু একদম পুরো পারফেক্ট ভাবে হয়ে যাবে। তো 1.5 ইঞ্চি চওড়া কাপড় নিয়েছি। এটা আমি কিন্তু তেচ্ছা করে নিয়েছি, যাতে করে টানলে বাড়ে। এটা সোজা কাপড়ে কিন্তু পট্টি হয় না এখানটায়, ঠিক আছে? তো অবশ্যই তেচ্ছা পট্টি কাটবেন, যাতে টানলে পরে বাড়ে। এবারে 1/2 ইঞ্চি গ্যাপ দিয়ে উপর থেকে সেলাইটা এই যে গোড়া থেকে সেলাইটা করে নিচ্ছি। আর এখানে কিন্তু টানবেন না, ঠিক আছে? মেন কাপড় মেন কাপড়টা আর এই যে পট্টিটা আছে গলা পট্টিটা একদম টানবেন না, জাস্ট নর্মালি একটার উপর একটা বসিয়ে সেলাই করে নিতে হবে। এবারে যেখানে যেখানে জয়েন্ট আছে সেই জয়েন্টগুলো এরকম ভাবে ভাঁজ করে দুই দিকের মুখ দুই দিকে করে দিবেন, দিয়ে এরপর থেকে সেলাই করবেন, যাতে করে এই দুই দিকের মুখ দুই দিকে করলাম, কারণ কি হবে, এক জায়গায় খুব মোটা হয়ে থাকবে না, ঠিক আছে? দুদিকে পারফেক্ট ভাবে হয়ে যাবে। এবারে দেখুন যেখানে আমি দাগ দিয়েছিলাম মানে দড়ির জন্য, সেই দাগের কাছে এরকম ভাবে দড়িটা রাখছি। দড়িটার উপরে রাখবো এই পট্টির কাপড়টা। দেখুন এরকম ভাবে পট্টির কাপড়টা রাখলাম। এবারে এর উপর থেকে সেলাইটা করে নিতে হবে। এরকম ভাবে দড়িটা লাগালে কিন্তু খুব ভালোভাবে পারফেক্ট ভাবে হয়ে যাবে, ঠিক আছে? তো এরকম ভাবে অবশ্যই করবেন। আর যেখানে দড়ি আছে সেখানে কিন্তু ডবল সেলাই করে নেবেন, যাতে করে টানলেও একদম পুরো মজবুত ভাবে হয়ে যায়, টানলেও ছিঁড়বে না। এবারে যেমন ভাবে এই গলা আছে, গলার শেপ, সেই শেপ বরাবর পট্টিটা রেখে জাস্ট উপর থেকে সেলাইটা করে নিচ্ছি। আর এখানে সেলাইটা যে করবেন, সেলাইয়ের কত নাম্বারটা করবেন, প্রায় 1 থেকে 2 নাম্বার অথবা 3 নাম্বারের মধ্যে সেলাইটা করবেন, ঠিক আছে? 3 নাম্বার আমি তো করি 2.5-3 এর মধ্যে,
মানে যে কতটা ছোট বড় সেটা কথা বললাম, যে 2.5-3 মধ্যে 2.5-3 সাইজের মধ্যে সেলাইটা করলাম। এখানে দেখুন আমি একটা দড়ি বসিয়ে দিলাম, ঠিক আছে? এবারে এই গোড়া অবধি সেলাইটা করা হয়ে গেল, মানে পট্টি আমার পুরো লাগানো হয়ে গেল। তো এই পট্টিটা লাগানোর পরে এরমভাবে দুটোই একসঙ্গে ম্যাচ করে দেখে নিতে হবে যে আপনার ঠিকঠাক হয়েছে কিনা। এখনই কিন্তু টাইম, ঠিক আছে? অবশ্যই এরমভাবে ম্যাচ করে দেখে নেবেন। তো দেখুন আমার সামান্য কিন্তু উপর দিকটাই 1 লাইন মতো কম বেশি হয়েছে। তো এটা আবার একটু চাপিয়ে দেখুন সেলাইটা আমি করে নিলাম, যাতে করে দুটোই পার্ট সমান হয়, ঠিক আছে? তো সম্পূর্ণ এই পট্টিটা করার পরে অবশ্যই কাট চিহ্ন কিন্তু দিয়ে নিতে হবে। যেহেতু এটা রাউন্ড শেপ আছে, মানে পেছনেও গোল সামনেও গোল, সেই কারণে এই কাট চিহ্ন দিতে হবে, যাতে করে পট্টিগুলো খুব ভালোভাবে উল্টো দিকে চলে যায়। এরকমভাবে সম্পূর্ণ ডিজাইনটাই, মানে সম্পূর্ণ সামনের পেছনের ডিজাইনটাই, গোল ডিজাইনটাই কাট চিহ্ন দিয়ে নিলাম। দেন আবার এখানে যদি আপনাদের মনে হয় যে পট্টিটা একটু বেশি বড় মনে হচ্ছে, সেই কারণে এরকমভাবে কেটে নেবেন, ঠিক আছে? মানে একটু বেশি বড় মনে হলে তারপরে কিন্তু কাটবেন। তবে 1.5 ইঞ্চি নিলে কিন্তু পুরো পারফেক্টভাবে হয়ে যায়। তো আমার 1.5 ইঞ্চি থেকে সামান্য একটু বেশি ছিল, সেই কারণে পুরো পট্টিটা একটু কেটে নিয়েছি। দেন এর উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। চাপ সেলাই কিন্তু মেন। তো চাপ সেলাইটা সম্পূর্ণ দিয়ে নিলাম। দেওয়ার পরে এই পট্টির কাপড়টা সম্পূর্ণ এবারে উল্টো দিকে নিয়ে যেতে হবে। তো একবার এখানে কিন্তু দুবার ভাঁজ করতে হবে। আচ্ছা, এরমভাবে প্রথমে ভাঁজ করলাম, যেহেতু বাড়তি রেখেছিলাম সেটা এরমভাবে ভাঁজ করলাম, দিয়ে একবার ভাঁজ করলাম, তারপর আরও একবার ভাঁজ করে সম্পূর্ণ পট্টির কাপড়টা উল্টো দিকে চলে আসলো দেখুন। এরমভাবে উল্টো দিকে আসলো। এবার এখানে সেলাই করছি। আর এখানে যে সেলাই করবো, মেশিনে যে সবথেকে বড় সেলাইটা আছে, মানে 5 নাম্বারের সেলাইটা, সেই সেলাইটা দিয়ে। কারণ এখানে কিন্তু হাতে সেলাই করতে হয়, এখানেও হাতে সেলাই করতে হয়, কোমরের পট্টির কাছেও হাতে সেলাই করতে হয়। তো এখানে যাতে হাতে সেলাই করার পরে এই মেশিনের সেলাইটা খুব তাড়াতাড়ি খুলতে পারি, সেই কারণে কিন্তু মেশিনের সবথেকে বড় সেলাইটা দিয়ে সেলাইটা করে নিতে হবে। তো এই হলো আমার কোমর পট্টি তো হয়ে গেছে। এটা হলো গলা পট্টি। তো এখানে যখন শেষ করবো তখনও কিন্তু এরকমভাবে মুড়ে এটা সেলাইটা করে নিতে হবে। সো এখানে সম্পূর্ণ কিন্তু গলা পট্টি, মানে সামনের দিকের আর পেছন দিকের পট্টি কিন্তু লাগানো হয়ে গেল। এবারে করতে হবে হাতা অ্যাটাচ। তো হাতাটা আমি আগে থেকে তৈরি করে নিয়েছি, মানে হাতা কাটিং করে হাতাটা সেলাই করে নিয়েছি। এবারে কিন্তু হাতাটা জয়েন্ট করবো। তো হাতাটা জয়েন্ট কি করে করবো দেখুন। সামনের পার্টের জন্য হাতাতে আমি একটা টিক চিহ্ন দিয়ে নিয়েছি, ঠিক আছে? মানে এটা হলো সামনের পার্ট। তো অবশ্যই সামনের পার্ট রাখতে হবে। তো হাতা জয়েন্ট করার আগে এরকমভাবে সম্পূর্ণটা মেপে দেখে নিচ্ছি এখানে আমার ঠিকঠাক হচ্ছে কিনা। তো অবশ্যই হাতা তৈরি করার আগে, মানে হাতা লাগানোর আগে অবশ্যই এরকমভাবে মেপে দেখে নিতে হবে। তো আমার একদম পুরো পারফেক্ট আছে। তো সেই কারণে দেখুন আমি এখানে এবার শুরু করছি হাতাটা লাগাতে। তো অবশ্যই একদম গোড়া থেকে লাগাতে হবে। অবশ্যই সামনের পার্ট, মানে যখন আমি সামনের পার্টটা কাটিং করছিলাম ব্লাউজের, তখন কিন্তু তালপাট শেপ কাটিং করেছিলাম সামনের জন্য। আর যখন হাতাটা কাটিং করেছিলাম তখনও কিন্তু তালপাট শেপ ছিল হাতার জন্য। তো সেই শেপগুলো কিন্তু ম্যাচ করে রাখতে হবে, ঠিক আছে? দিয়ে দেখুন একদম টানাটানি করবেন না, জাস্ট নর্মালি বসিয়ে এই সেলাইটা করে নিতে হবে, মানে এই জয়েন্টটা করে নিতে হবে। আর অবশ্যই হাতে যখন সেলাই করবেন কিন্তু ডবল সেলাই করে নেবেন একবারেই, যাতে করে একবারেই মজবুত হয়ে যায়। তো এখানে আমি একটা সেলাই করে দেখাচ্ছি একই রকমভাবে। মানে যেই সেলাইটা হলো তার উপর দিয়ে ডবল সেলাই করে নিতে হবে। তো এখানে হাতে অ্যাটাচ করা হলো, একদিকের করলাম, অবশ্যই একই রকমভাবে দুদিকেরই করে নেবেন। তো একদিকের হলো এই, দেখতে পাচ্ছেন কত সুন্দর ফিনিশিংয়ের সাথে এখানে হাতাটা অ্যাটাচ হয়ে গেছে। তো এই হলো হাতা অ্যাটাচ। এবারে কিন্তু ব্লাউজটা ফিটিংস করতে হবে। তো ফিটিংস করার জন্য আগে এই পেছন পার্টটা এরমভাবে ভাঁজ করে মিডিলটা বের করে নিচ্ছি, কারণ সামনের পার্টের মিডিল তো আছে, যেখানে হুকের ঘর আছে সেখানে মিডিল, পেছন পার্টের মিডিল নেই বলে এখানে আমি ভাঁজ করে মিডিলটা বের করে নিলাম। মিডিল বের করার পরে এরমভাবে হুকের ঘরটা একটার উপরে একটা রাখবেন, দিয়ে পিন দিয়ে আটকে নিতে হবে। তো আগে একটা উপরের দিকে পিন দিচ্ছি, একটা নিচের দিকে পিন দিয়ে ভালোভাবে এটা আটকে নিব। আচ্ছা, এরমভাবে তো উপরে আটকালাম। এবার দেখুন নিচেও পিন দিয়ে আটকে নিলাম। আটকে নেওয়ার পরে এবারে কিন্তু ফিটিংসটা করব। তো ফিটিংসটা করার আগে একটা হচ্ছে, এখানে যেহেতু ইন্টারলক মেশিন নেই, ইন্টারলক মেশিন যাদের নেই তারা কিন্তু এরমভাবে করতে পারে। তো যেরমভাবে নর্মালি একটা ব্লাউজ থাকে তেমনভাবে রাখতে হবে। রেখে দেখুন মিডিল রেখে দিয়েছি, মানে পেছন পার্টের মিডিল আর সামনের পার্টের মিডিল ম্যাচ করে রেখে দিয়েছি, দিয়ে একটা পিন দিয়ে আটকে নিয়েছি। এবারে এই সাইড থেকে একদম ধার থেকে প্রায় 2 লাইন গ্যাপ দিয়ে, শুধুমাত্র 2 লাইন গ্যাপ দিয়ে এরকমভাবে একটা স্ট্রেট লাইন করে সেলাইটা করে নিতে হবে। তো সম্পূর্ণ নিচে আর হাতাতে দেখুন এরকমভাবে 2 লাইন গ্যাপ দিয়ে সেলাইটা করে নিচ্ছি। তো এটা হলো এক পাশের সেলাই, আর এক পাশের সেলাইটা কিন্তু একই রকমভাবে করে নিতে হবে। তার আগে এখানে যে একটু বাড়তি কাপড় থাকে সেটা এরকমভাবে সমান করে কেটে নিতে হবে। সো দেখুন একই রকমভাবে দুদিকেরই করে নিয়েছি, আর সাইড থেকে একটু করে কেটে নিয়েছি। এবার পিনগুলো খুলে নিচ্ছি। এবারে করবো মেইন ফিটিংস। তো ফিটিংস করার জন্য ব্লাউজটাকে উল্টে নিয়েছি। দেন এই মিডিল থেকে কোমরের 4 ভাগ করে দাগ দিয়ে নিচ্ছি। তো কোমর ছিল 27.5, তো 7 থেকে সামান্য একটু কম, তো 7 থেকে 1 লাইন কমে দাগ দিয়ে নিয়েছি ওই পাশে। আর এই পাশেও 7 থেকে সামান্য একটু, মানে 1 লাইন কমে দাগ দিয়ে নিচ্ছি। তো ওই যে হুকের পট্টিটা আছে, হুক পট্টিটা বাদ দিয়ে কিন্তু মাপটা নিতে হবে, ঠিক আছে? ওরমভাবে কিন্তু মাপটা করে নেবেন। দিয়ে এখানে ছাতির কাছেও আমি 1 ইঞ্চি 2 লাইন দাগ দিয়ে দিলাম। সাইড থেকে 1 ইঞ্চি 2 লাইন দিয়ে উপরের দাগ আর নিচের দাগ ম্যাচ করে নিলাম। দিয়ে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাতের দাগটা আছেই। তো আরেকবার ম্যাচ করে নিচ্ছি, মানে দেখে নিচ্ছি যে আমার ঠিকঠাক আছে কিনা। তো
আমার হাতার মুহুরি ছিল 10, তো 10-এর অর্ধেক হয় 5, 5-এ দাগ দিলাম। দিয়ে সেই ছাতির দাগটা আর এই হাতের দাগটা এরকমভাবে ম্যাচ করে নিতে হবে। দিয়ে যেমনভাবে দাগ দিলাম তেমনভাবে এর ওপর দিয়ে জাস্ট সেলাই করলেই পুরো ফিটিংস কমপ্লিট। তো এই ফিটিংসটা যে করবেন এখানে কিন্তু একটা সেলাই করলে হবে না। এখানে পরপর 2 থেকে 3টে সেলাই করলে এখানে সুবিধা হয়। ঠিক আছে? মানে কাস্টমার যদি পরে যদি সেলাই খুলতে চায় তাহলে একটা করে সেলাই খুলবে আর তাতে করে তাদের পারফেক্টভাবে হয়ে যাবে। তো এরকমভাবে দেখুন আমি পরপর প্রায় 2 লাইন গ্যাপ দিয়ে সেলাইটা করে নিচ্ছি। এখানে আমি পরপর 3টে সেলাই করছি। ঠিক আছে? তো একই রকমভাবে কিন্তু ওই পাশেও সেলাইটা করে নিব। মানে ফিটিংসের সেলাই একই রকমভাবে ওই দিকেও করে নিতে হবে। তো এই হলো একদিককে, এবার ওই দিকটা দেখাই। দেখুন এইদিকেও একই রকমভাবে দাগ দিয়ে নিচ্ছি, মানে ফিটিংসের দাগ আর ফিটিংসের দাগ বরাবর 2-3টে করে সেলাই দিয়ে নিব। সো এখানে আমার সম্পূর্ণ ব্লাউজটা কিন্তু রেডি হয়ে গেল। শেষে কি করতে হবে? শুধুমাত্র হাতে সেলাই করতে হবে, হুক লাগাতে হবে আর লটকানটা করে নিতে হবে। তো এই ফর্মা দিয়ে কিন্তু আমি আরো অনেক ব্লাউজ সেলাই করছি তারপরে। ঠিক আছে? তো পাশে আমি আরো একটা ব্লাউজ দেখিয়ে দিব। তো এই হচ্ছে সম্পূর্ণ ব্লাউজটা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ঠিক আছে? আর অবশ্যই লাইক, কমেন্ট করে দিবেন। মানে কেমন হলো না হলো, কোথাও সমস্যা হলে সেটাও আমাকে জানাবেন। আমাকে কিন্তু অবশ্যই জানাবেন যে কেমন লাগলো আর কোথায় সমস্যা হলো। ঠিক আছে? তো এই হলো সম্পূর্ণ ব্লাউজটা। তো এখনের জন্য টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, পাশে কিন্তু 2টো পিকচার দিয়ে দিচ্ছি। এই হচ্ছে 2টো ব্লাউজ একই ফর্মা থেকে। তো টাটা।